আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের চতুর্থ ক্লাসে, যেখানে হচ্ছে ভার্ব এবং অ্যাডভার্ব নিয়ে আলোচনা করা হবে। এবং যারা এই ক্লাসে নতুন আছেন তাদের জ্ঞাতার্থে বলে রাখি যে এই কোর্সটার টাইটেল হচ্ছে ফ্রি বেসিক্স টু আইএলটিএস কোর্স, যেটা হচ্ছে আপনাদের বেসিক গ্রামার বা ইংরেজির বেসিক্স থেকে একেবারে আইএলটিএস পর্যন্ত নিয়ে যাওয়া হবে টোটালি ফ্রিতে। এবং এই কোর্সটা আপনাদের মধ্যে নিয়ে আসতেছে হচ্ছে উদ্দীপক হচ্ছে একটা এডুকেশনাল স্টার্ট আপ। নেক্সটে যাই, আজকের ক্লাসটা হচ্ছে ভার্ব এবং অ্যাডভার্বের উপরে হবে, এটা আমরা আগেই বলেছি। এখন দেখি, আপনাদের ক্লাস নিচ্ছি আমি, ক্লাস ইনস্ট্রাক্টর হিরণ খন্দকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এরপরে যাই, আজকের ক্লাসটা আমাদের যদি পূর্ববর্তী যে স্ক্যাজুয়াল ছিল ওটা যদি আমি দেখি তাহলে বুঝতে অসুবিধা হবে যে আমরা কতটা প্রগ্রেস করতেছি। তো আমাদের হচ্ছে অনেকটাই, এই যে আজকে যেমন 4 নাম্বারটা ছিল এখানে ভার্ব, ঠিক আছে, 4 নাম্বারটা ছিল এখানে। আমরা এর আগের দিন প্রোনাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ পড়েছিলাম, আজকে সাথে অ্যাডভার্ব। তো আমাদের হচ্ছে প্রথম 5টা ক্লাসের পড়া কিন্তু শেষ, যদিও এখনকার ক্লাস নাম্বার 4, বাট হচ্ছে আমরা 4টা ক্লাসেই হচ্ছে 5টা টপিক পড়ে ফেললাম, ঠিক আছে। এটা মনে রাখবেন, আমি আপনাদেরকে নিয়ে দ্রুত যাওয়ার চেষ্টা করব এবং হয়তো কোনো ক্ষেত্রে 2-একটা টপিক অ্যাড করা হবে বা বাদ দেওয়া হবে, সেক্ষেত্রে হচ্ছে মানে এটা থেকে আইএলটিএসের জন্য আপনাদের রেলেভেন্ট হবে কি না এটা চিন্তা করে, ঠিক আছে। আমি ভবিষ্যতে আরও রিসার্চ করতেছি, যদি মনে করি যে কোনো কিছু বাদ দেওয়া যায়, যেগুলো না শিখলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যান্ডটা পেতে পারেন, তাহলে ওইটা আলোচনা করা হবে না, এবং যেটা না হলেই না সেগুলো অবশ্যই আলোচনা করা হবে, ঠিক আছে। নেক্সট স্লাইডে যাই। তো আজকে যে টপিকটা শুরুর দিকে অথবা মেইন টপিক হচ্ছে ভার্ব না জানলে আপনার কোনো সেন্টেন্সই হবে না। ভার্বকে বলা হয় সেন্টেন্সের প্রাণ, ঠিক আছে। যদি ভার্ব না জানেন তাহলে হচ্ছে আপনি কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন না। মানে আপনি সেন্টেন্স তৈরি করলে আপনার সেন্টেন্স হচ্ছে কি হচ্ছে না মানে আপনি বুঝতেই পারবেন না। তো ভার্ব এত গুরুত্বপূর্ণ। ভার্ব, এর আগের যে ক্লাসগুলোতে নাউন অ্যাডজেক্টিভ পড়াইছি, আমি যদি নাউন অ্যাডজেক্টিভের টাইপস না জানি তাহলে হচ্ছে আমি নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। আমি বললাম যে ম্যান ইজ মর্টাল, আমি জানি না ম্যান কি, ম্যান কোন নাউন জানি না, বা মর্টাল কোন অ্যাডজেক্টিভ জানি না, বাট হচ্ছে আমি কিন্তু এটা লিখতে পারতেছি। বাট ভার্বের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট। ভার্বের সাথে নির্ভর করে পুরো সেন্টেন্সের স্ট্রাকচারটা। ভার্ব দিয়ে বোঝায় আপনি আসলে কি বলতে চাইছেন, আপনার টোন, আপনি কি পাস্টের কথা বলতে চাইছেন না প্রেজেন্টের কথা বলতে চাচ্ছেন না ফিউচারের কথা বলতে চাচ্ছেন। এর জন্য হচ্ছে ভার্বের এত গুরুত্বপূর্ণ, এবং ভার্বকে বলা হয় দ্য লাইফ অফ আ সেন্টেন্স, ঠিক আছে, একটা সেন্টেন্সের প্রাণ। তো দেখুন ভার্ব কি করে আসলে। ভার্ব একটা সেন্টেন্সে কোনো ইট শোজ স্টেট, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার স্টেট বোঝায়, আর অথবা কোনো স্টেট বলতে এখানে বোঝাচ্ছে অবস্থা, ঠিক আছে। এটার বাংলা অবস্থা বোঝাচ্ছি আমি, ঠিক আছে। স্টেট বলতে বোঝাচ্ছি অবস্থা। আর এখানে যেটা আরেকটা আছে অ্যাকশনটা কি হবে? অ্যাকশনটা হবে হচ্ছে কোনো একটা পার্টিকুলার কাজ, ঠিক আছে। অ্যাকশন কোনো পার্টিকুলার কাজ, ঠিক আছে। স্টেট বোঝাবে অথবা অ্যাকশন বোঝাবে। আশা করি এটা বুঝতে পারছি। তারপর ইজি শব্দটা আপনারা অনেকে জেনে থাকবেন, অনেকে জানেন না। ইজি হচ্ছে এক্সাম্পলি গ্রেশিয়া, এটা হচ্ছে ল্যাটিন, এটা ইংরেজিতে সরাসরি আসছে। এটার মানে হচ্ছে উদাহরণস্বরূপ, ইজি এক্সাম্পলি গ্রেশিয়া, ঠিক আছে। ইজি হিসেবেই ব্যবহার করা হয় সেন্টেন্সে, ঠিক আছে। এরপর দেখেন আপনারা কি বলতে যাচ্ছে, এই দুইটা জিনিসকেই হয়তো আমরা বোঝার চেষ্টা করবো, স্টেট এবং অ্যাকশন, ঠিক আছে। এখানে হি ইজ ওয়েল, সে ভালো আছে, ঠিক আছে, সে ভালো আছে, এটা ইজ ওয়েল। এখানে ইজটা অবশ্যই ভার্ব। আপনারা ভার্ব আইডেন্টিফিকেশন শিখেছেন, কীভাবে শিখেছেন? পার্টস অফ স্পিচের লেসনটা যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন। তো ভার্ব এটা, ঠিক আছে। এখানে ইজ দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, এটা জাস্ট একটা স্টেট বোঝাচ্ছে, একটা অবস্থা, যে সে এখন ভালো আছে বা সে ভালো আছে, ঠিক আছে, ভালোই আছে ইন জেনারেল। তো হি ইজ ওয়েল, ঠিক আছে। এরপরেরটা দেখেন, এরপরে হি ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, সে মাঠে কাজ করতেছে, ঠিক আছে। ওয়ার্কিং, এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়ার্কিং, আর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ইজ। এখানে মেইন ভার্ব অক্সিলিয়ারি ভার্ব কী জিনিস এটা আমরা পরবর্তীতে শিখছি, বাট এখন আর জাস্ট প্রিলিমিনারি আইডিয়া রাখুন। এটা হচ্ছে ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর ওয়ার্কটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এবং এটা হচ্ছে একটা অ্যাকশন, ঠিক আছে। কেন অ্যাকশন? কারণ হচ্ছে এটা দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে, কোনো একটা পার্টিকুলার অ্যাক্টিভিটিস বোঝাচ্ছে, ঠিক আছে। তো এর জন্য হচ্ছে ওয়ার্কিংটা হচ্ছে অ্যাকশন ভার্ব, ঠিক আছে। স্টেট ভার্সেস, অনেক ক্ষেত্রে দেখা যায় ভার্বকে 2 ভাগে ক্লাসিফিকেশন করার চেষ্টা করে, সেক্ষেত্রে স্টেট ভার্ব, ঠিক আছে, স্টেট
ভার্ব, স্টেট যেগুলো স্টেট বোঝায়, আরেকটাকে বলে অ্যাকশন ভার্ব, ঠিক আছে? স্টেট অ্যান্ড অ্যাকশন, এই দুটা জেনে রাখা ভালো। বাট হচ্ছে ভার্বের এই ক্লাসিফিকেশনগুলো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই, মানে কোনো একটাই ধরা বাঁধা রুল নাই, বাট হচ্ছে জাস্ট বোঝার জন্য আপনাকে বিভিন্নভাবে ক্যাটেগরাইজেশন করা হয়। আর ক্যাটেগরাইজেশন করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মানে কোনো কিছুকে ভালোভাবে বোঝার জন্য শ্রেণী বিভাজন করা হয়, ঠিক আছে? এরপর যাই পরের সেন্টেন্সটায়, দেখি কি দেওয়া আছে। সেটা বলতেছে আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, ঠিক আছে? যাওয়াটা কিন্তু একটা কাজ, তাই না? আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, ঠিক আছে? এখানে গোটা হচ্ছে অ্যাকশন ভার্ব, এখানে আই উইল বি ফাইন, আমি হচ্ছে বলতেছে তোমার কি কোনো এটা নিলে তোমার কি কোনো খারাপ লাগবে কিনা, বা এরকম বোঝানোর জন্য ভবিষ্যতে আমি ভালো থাকবো, এটা বোঝাতে, কোনো কিছু ছাড়া বা কোনো কিছু নিয়ে ভালো থাকবো, এটাতে বোঝাতে হচ্ছে আই উইল বি ফাইন। এখানে উইল হচ্ছে মডাল অক্সিলিয়ারি, বি হচ্ছে মেইন প্রিন্সিপাল ভার্ব, আর এখানে বিটা হচ্ছে স্টেট, ঠিক আছে? এটা হচ্ছে স্টেট, মানে কোনো একটা পার্টিকুলার অবস্থান বোঝাচ্ছে, ঠিক আছে? আশা করি এই প্রিলিমিনারি আইডিয়া ভার্ব সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। লেটস মুভ অন উইথ দ্য নিউ স্লাইডস। এখানে দেখেন ভার্বের টাইপসের একটা খুব সুন্দর ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে বলতে চাচ্ছে যে খুবই একেবারে ডিটেইলড আপনারা, এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ একটা ক্লাসিফিকেশন, যেখানে সব কিছুই দেওয়া আছে, ঠিক আছে? প্রথমে ভার্বটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট দুইটা মেইন ক্যাটাগরিতে ভার্বকে ভাগ করা যায়। এরপরে কি করা যায় আচ্ছা বলে রাখি, এর এক্সাম্পলগুলো আমরা পরবর্তীতে দেখবো, বাট এখন হচ্ছে আমি ইন জেনারেল আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এরপরে ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে প্রধান ভার্ব, আর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব, অক্সিলিয়ারি হেল্পিং ভার্বও বলে অনেক ক্ষেত্রে, ঠিক আছে? অক্সিলিয়ারি ভার্বকে অনেক সময় হেল্পিং ভার্বও বলা হয়। তো এরপর প্রিন্সিপাল ভার্ব আমরা বাম দিক থেকে দেখি। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেগুলোর অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেগুলোর অবজেক্ট না থাকলেও সেন্টেন্সটা পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে, ঠিক আছে? এরপরে এগুলার আবার ইরেগুলার হয়। আর এরপরে আরেকটা দেখুন, এখানে লিঙ্কিং ভার্ব বলতে একটা কথা আছে। লিঙ্কিং ভার্ব বলতে এখানে ওই যে আমরা যে স্টেট ভার্ব পড়লাম না, ওই রকমই বোঝায়, মানে কোনো একটা স্টেট বোঝানো, এটা আসলে অন্য রকমের, ঠিক আছে? বা ওটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব এবং ফাইনাইট ভার্ব, অথচ এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? এগুলার আবার কি হয়, রেগুলার ভার্ব হয়, ইরেগুলার ভার্ব হয়, ঠিক আছে? ইরেগুলারকে আবার বলে স্ট্রং ভার্ব, উইক ভার্বও বলে, একই জিনিস। পরবর্তীতে আমরা এক্সাম্পল সহকারে দেখার চেষ্টা করবো, ঠিক আছে? এরপর নন ফাইনাইট ভার্বে চলে আসি। এখানে জিরান্ড হয়, আপনারা অনেকেই জানেন, আর তারপর হয় পার্টিসিপল, তারপর হয় ইনফিনিট। এই তিনটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখি আমরা এক এক করে সবগুলো দেখার চেষ্টা করি, ঠিক আছে? প্রথমে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, এই দুটা মানে ডিফারেন্সটা কী আমরা একসাথেই বোঝার চেষ্টা করবো। আমি আসলে থিওরিটিক্যাল জিনিস বেশি না বুঝে আপনাদেরকে আমি এক্সাম্পল, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, যেটাকে বলে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, যাতে হচ্ছে আপনাদের মাথায় এটা থেকে যায়। আমি যদি সংজ্ঞা বলি, আপনাদেরকে ডেফিনেশন মুখস্থ করায়, সেটা আপনাদের থাকবে না। আর আইএলসের জন্য আপনার মুখস্থ লাগবে না, কোথাও আপনাদের মুখস্থ লাগতো না, বাট আমাদের এডুকেশন সিস্টেমসটাই এমন ছিল যে আমাদেরকে মুখস্থ করতে হতো। ভালো মার্ক পেতে হলে আমাদের মুখস্থ করতে হতো, আমাদেরকে ওটা জানতে হতো আর কি। বাট we have been taught in a wrong way, let me tell you this, আমরা ভুলভাবে শিখেছি, ঠিক আছে? বাট আমি আপনাদের চেষ্টা করবো আমাদেরকে ভুলগুলো থেকে একটু ভালোভাবে, ভুলগুলো একটু শুধরে ভালোভাবে যাওয়ার চেষ্টা করবো, যাতে হচ্ছে আপনারা আইএলটিএসে অনেকের ডিজায়ার্ড স্কোর থাকতে পারে 7, 8, 8.5, যাই থাক, 6.5, যাই থাক, আপনারা পাবেন ইনশাল্লাহ। এই পর্যন্ত আপনাদেরকে আমি নিয়ে যাব। আর তার আগে এইগুলো আপনাকে খুবই মনোযোগ সহকারে জানতে হবে। এগুলো আপনাকে হেল্প করবে পরবর্তীতে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং মডিউলে যখন যাব তখন খুবই হেল্প করবে, ঠিক আছে? তো প্রথমে দেখি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? ফাইনাইট ভার্ব কোনটা দেখি। এখানে দেখেন কী লেখা আছে, উই স্যাট ইন দ্য পার্ক, আমরা ওই পার্কে বসেছিলাম, ঠিক আছে? টু মিট ইউ। এখানে যদি আপনি ভার্ব আইডেন্টিফাই করতে বলি আপনাকে, আপনি হয়তো পারবেন, কারণ আপনি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন শিখেছেন, রাইট? এখন দেখি কি আছে, মিট, ঠিক আছে? এখানে মিটটা হচ্ছে একটা ভার্ব, টু মিট একটা ভার্ব, আর এখানে স্যাট ইন দ্য পার্ক, আমরা পার্কে বসেছিলাম, ঠিক আছে? উই স্যাট ইন দ্য পার্ক, আমরা পার্কে বসেছিলাম। এখানে স্যাটটা ভার্ব, আমরা বসেছিলাম, সিটের পাস্ট স্যাট, আর হচ্ছে টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য, ঠিক আছে? তো এখানে স্যাটটা দেখেন, স্যাট কি হচ্ছে, সিটে থেকে স্যাট হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে পাস্ট,
ইনডেফিনিট টেন্স। অনেকে টেন্সটা জানে না, টেন্সটাও আমরা পরবর্তী এই পার্টস অফ স্পিচ শেষ হলে আমরা টেন্সে যাব, তারপরে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করব। তো আপাতত দেখুন, এটা সিট ছিল, প্রেজেন্ট হচ্ছে সিট, সিট মানে হচ্ছে বসা, ঠিক আছে, সিট মানে হচ্ছে বসা। আর ওকে, তো এখানে সিট হলো প্রেজেন্ট, সিটটা কি, সিটটা হচ্ছে প্রেজেন্ট, রাইট। আর স্যাটটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট পি আর দেই প্রেজেন্ট বোঝাতে, আর স্যাট হচ্ছে, স্যাটটা কি, পাস্ট, রাইট, পি এ, পাস্ট, ঠিক আছে, বা এস টি লিখে দিই, পাস্ট, ঠিক আছে। সিট, স্যাট, স্যাট, এভাবে হয় না। আমরা কনজুগেশন অফ ভার্ব পড়েছি প্রিভিয়াস ক্লাসগুলোতে, আমরা স্কুলে অনেক শিখেছি, তো এটা আমরা অলরেডি জানি। তো আমি যেটা মেইন কথা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে পাস্ট হয়ে যেতেছে। এরপরে আমরা যদি বলি যে আমি পার্কে বসে থাকবো, মানে আমি পার্কে বসে থাকবো তোমার সাথে মিট করার জন্য, সেক্ষেত্রে সেন্টেন্সটা কেমন হবে? আমরা সেক্ষেত্রে উইল হবে না, উইল হবে, তাই না? উই উইল সিট, ঠিক আছে, আমরা উই উইল সিট ইন দ্য পার্ক টু মিট ইউ, আমরা পার্কে বসে থাকবো তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। আর একটা জিনিস দেখেন, এখানে মিটটা কিন্তু ভার্ব, বাট এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। মানে আমি অতীতের কথা বলি আর বর্তমানের কথা বলি, এখানে কিন্তু মিটটা মিটই থেকে যাচ্ছে। বা আমি যদি বর্তমানের কথা বলি, আই অ্যাম সিটিং ইন দ্য পার্ক টু মিট ইউ, আই এম সিটিং ইন দ্য পার্ক, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা, আই এম সিটিং ইন দ্য পার্ক টু মিট ইউ, এখানে মিটটা কিন্তু কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না, পরিবর্তিত হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেন হচ্ছে না? নন ফাইনাইট ভার্ব, মানে এটা মনে রাখবেন, এটা হচ্ছে মেইন লাইন। ফাইনাইট ভার্ব টেন্সের সাথে পরিবর্তিত হয়, টেন্সের সাথে পরিবর্তিত হয়, পার্সনের সাথে পরিবর্তিত হয়। যেমন আই উইল বি সিট, উই শ্যাল বসে, বা উইল দুইটাই বসানো যায়, বাট মেইন ইন জেনারেল উই শ্যাল বোঝায়, তাই না? উই শ্যাল ইট রাইস, উই শ্যাল ডু দ্যাট, উই শ্যাল ডু দিস, এভাবে বলে না? তো উই শ্যাল, ঠিক আছে। তো আমাদের হচ্ছে সাবজেক্ট অনুসারে যে ভার্ব পরিবর্তিত হয়, টেন্স অনুসারে যে ভার্ব পরিবর্তিত হয়, সেটাকে বলতেছি ফাইনাইট ভার্ব। আশা করি সব বুঝতে পেরেছেন, মানে টোটালি এক্সাম্পল সহকারে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এরপরে যদি কেউ না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করেন, আর যদি বুঝে থাকেন তাহলেও কমেন্ট করেন যে ভাইয়া বুঝেছি, আর না বুঝলে কমেন্ট করেন, ঠিক আছে। তাহলে এটা আমাদের ফাইনাইট ভার্ব কোনটা? স্যাট হচ্ছে ফাইনাইট, এবং টু মিট হচ্ছে নন ফাইনাইট। বুঝতে পেরেছি। এরপরে যাই, আই স দ্য ম্যান প্লেয়িং টেনিস, ঠিক আছে, আমি একজন মানুষকে দেখলাম টেনিস খেলতেছিল, ঠিক আছে, দেখেছিলাম, ঠিক আছে। এখানে দুইটা ভার্ব আছে, একটা ভার্বের ফর্ম আছে, একটা হচ্ছে প্লেয়িং, একটা হচ্ছে প্লেয়িং টেনিস খেলতেছিল, রাইট। স পাস্ট, এখানে সি হবে, আর আই উইল সি এ ম্যান প্লেয়িং টেনিস। আপনি যদি শিওর হন যে আপনি একজন মানুষকে দেখবেন, আপনি ধরেন একটা রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করেন, আপনি বলবেন আই উইল সি এ ম্যান প্লেয়িং টেনিস, কারণ আপনি জানেন ওই সময় হচ্ছে একজন মানুষ টেনিস খেলে। তো এই ক্ষেত্রে আপনার ফিউচারও বলতে পারেন, বাট প্লেয়িংয়ের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, পরিবর্তন হচ্ছে না বা পরিবর্তিত হচ্ছে না। সেক্ষেত্রে এখানে সটা কী হবে লিখে ফেলেন কমেন্ট বক্সে, অথবা আমি বলে দিচ্ছি, লিখে ফেলেন, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ফাইনাইট এবং প্লেয়িংটা হচ্ছে নন ফাইনাইট, ঠিক আছে। কেন? কারণ এটা হচ্ছে সাবজেক্ট টেন্সের অনুযায়ী পরিবর্তিত হচ্ছে, বাট ওটা পরিবর্তিত হচ্ছে না। এরপরে দেখেন হ্যাভিং ফিনিশড, এটা হচ্ছে একটা হ্যাভিং ফিনিশড দ্য হোমওয়ার্ক আই ওয়েন্ট টু বেড। কালকে রাতে ধরেন অনেক হোমওয়ার্ক ছিল, তো আমি হোমওয়ার্ক শেষ করে ঘুমাতে গিয়েছিলাম, ঠিক আছে, আই ওয়েন্ট টু বেড, ঠিক আছে। এখন হচ্ছে এখানে ওয়েন্ট যেটা আছে এটা ভার্ব, আর হ্যাভিং ফিনিশড হচ্ছে ভার্ব, ঠিক আছে। হ্যাভিংটা হচ্ছে আপনি ধরতে পারেন যে এটা অক্সিলিয়ারি ভার্ব, আর ফিনিশটা হচ্ছে শেষ করা, ঠিক আছে। তো এখানে ফিনিশটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। এখন যদি বলি আমাকে যদি ধরেন আমি আমার টেবিলে পড়ছিলাম, আমার আম্মু এসে যদি আমাকে বলতো যে তুমি ঘুমোতে যাও না কেন, তখন বলবা যে আম্মু হ্যাভিং ফিনিশড দ্য হোমওয়ার্ক আই উইল হিট দ্য বেড, আই উইল গো টু বেড, রাইট। হ্যাভিং ফিনিশড দ্য হোমওয়ার্ক, আপনার আম্মু যদি তখনও বলে তাহলেও এটা হ্যাভিং ফিনিশড হোমওয়ার্ক হবে, মানে পাস্ট হলেও হ্যাভিং ফিনিশড দ্য হোমওয়ার্ক হবে, প্রেজেন্ট হলেও হবে
ফিউচার হলেও হবে, ঠিক আছে। হ্যাভিং ফিনিশটা কনস্ট্যান্ট থাকতেছে, কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তো এখন কি হবে তাহলে এটা নন ফাইনাইট, আপনারা বুঝতেই পারছেন এটা নন ফাইনাইট হবে আর এটা ফাইনাইট হবে, ঠিক আছে, যেহেতু এটা পরিবর্তন হইতেছে, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। আশা করি ফাইনাইট এবং নন ফাইনাইট নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আর এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনাকে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমাকে কমেন্ট করে কেউ উত্তর পায় নাই এমন কেউ থাকলেও কমেন্ট করবেন, আমি সবাইকে রিপ্লাই দিই, কারণ আমি মনে করি যে এনগেজিভ লেসন, সবাই এনগেজিং লেসনটা সবাই ভালোভাবে শিখবে, সবাই এনগেজ হবে, ঠিক আছে। আপনারা কমেন্টস করবেন, আপনাদের মাথায় অনেক কিছু ঘুরপাক খাইতে পারে, ভাইয়া তাহলে এটা এমনি হলে তাহলে ওইটা এমনি হবে না কেন, এটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে, ওইটার উত্তর কী হবে, প্রিভিয়াস কুইজের এই প্রশ্নটা আমি বুঝি না, এটা আমাকে বুঝাই দেন, সব কিছু আমি কমেন্টসে রিপ্লাই দিব, ঠিক আছে। আপনাকে কমেন্টস করতে হবে, আপনাকে অ্যাক্টিভ হইতে হবে, ঠিক আছে। এরপরে স্লাইডে চলে যাচ্ছি। আশা করি ফাইনাইট এবং নন ফাইনাইট নিয়ে আর কোনো সমস্যা নাই। নেক্সট স্লাইড। ওকে, এখন আছে কি প্রিন্সিপাল ভার্ব ভার্সেস অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। প্রিন্সিপাল শব্দটা দেখেন প্রধান, তাই না, প্রিন্সিপাল প্রধান মেইন ভার্ব, আর অক্সিলিয়ারি ভার্বকে বোঝায়। আচ্ছা, প্রিন্সিপাল ভার্বকে অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন বলতেছে মেইন ভার্ব, ঠিক আছে, মেইন ভার্ব, আর অক্সিলিয়ারি ভার্বকে বলতেছে হেল্প করে, যেটা হেল্পিং, ঠিক আছে, হেল্পিং ভার্ব। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, ঠিক আছে। এরপরে যাই, এই দুইটা আমরা ডেফিনিশন তো অবশ্যই শিখবো, ডেফিনিশন আমি বুঝাই দেবো আপনাদের, কিন্তু কোনো ফর্মাল ডেফিনিশন রাখি নাই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। প্রথমে দেখুন, শি ড্যান্সেস, রাইট, শি ড্যান্সেস, সে নৃত্য করে, সে নাচে, ঠিক আছে। তাহলে এই ড্যান্সেসটা কী হবে, ড্যান্সেসটা অবশ্যই কি হচ্ছে, এটা প্রিন্সিপাল ভার্ব। কেন প্রিন্সিপাল ভার্ব আসতেছি, তারপরের এক্সাম্পলটা দেখেন, শি ইজ ড্যান্সিং, এখানে মেইন কাজটা কি, মেইন কাজটা হলো নাচা, ঠিক আছে, মেইন কাজটা নাচা। শি ড্যান্সেস বলতে প্রেজেন্ট বোঝাচ্ছে, সে নাচতেছে, সে ইন জেনারেল বলতে পারি সে নাচে, ইংরেজি হবে শি ড্যান্সেস, ঠিক আছে। বাট এখন নাচতেছে, ওটা কেমন হবে, শি ইজ ড্যান্সিং, এই যে ইজটা এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর এই যে ড্যান্সিংটা এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, ঠিক আছে। এখন এটাকে আমি অক্সিলিয়ারি ভার্ব বলতেছি কারণ এই হচ্ছে মেইন ভার্বকে হেল্প করতেছে। কিভাবে হেল্প করতেছে, ও বলতে চাচ্ছে আসলে কখন নাচতেছে, রাইট। শি ড্যান্সেস বলতে বোঝায় সে নাচে, বা সে অ্যাজ এ ইন জেনারেল সে নাচে, বাট কখন নাচে এটা তো বোঝা যাচ্ছে না, তাই না। এই জন্য হচ্ছে শি ইজ ড্যান্সিং। ইজ বললে ইজটা হচ্ছে অক্সিলিয়ারি, এটা হেল্প করে হচ্ছে আমাদেরকে টেন্স বোঝাতে, আমাদের সময় বোঝাতে, ঠিক আছে, কখন হচ্ছে বা কি হচ্ছে, কে করতেছে, ঠিক আছে। তো এর জন্য হচ্ছে এটা হেল্প করতেছে মেইন ভার্বকে পুরোপুরি অর্থ প্রকাশের জন্য, এর জন্য এটাকে বলতেছে অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। তাহলে এখানে ড্যান্সটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং ইজটা হচ্ছে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব। যে ভার্বগুলো মেইন ভার্বকে হেল্প করে ওগুলোকে বলে অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। এরপরে আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব। তারপরে দেখেন এখানে আছে আই ডিড মাই বেস্ট, মানে কোনো একটা কাজে আমি আমার সেরাটা দিয়েছি, বলে না আমি আমার সেরাটা দিয়েছি, তো সেক্ষেত্রে কী হবে, আই ডিড মাই বেস্ট, আমি আমার সেরাটা দিয়েছি। এখানে ডিডটা হচ্ছে কী হবে, অবশ্যই মেইন ভার্ব হবে ডু, ডিড, ডান, ঠিক আছে। এখানে ডুটা হচ্ছে অবশ্যই প্রিন্সিপাল ভার্ব। কেন প্রিন্সিপাল ভার্ব, কারণ এখানে একটাই ভার্ব আছে, একাধিক ভার্ব নাই। দুইটা ভার্ব থাকলে তো আমাদের একটা অক্সিলিয়ারি হবে, একটা প্রিন্সিপাল হবে। একটা ভার্ব থাকলে সবসময় ওইটা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। এগুলা কিন্তু ফাইনাইট ভার্বের ভেতরে, ঠিক আছে, মানে এটা আবার অন্য ক্যাটাগরি না, এটা ফাইনাইট ভার্বের ভেতরে, ঠিক আছে। ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে এর আগের এইটা দেখলে আপনারা বুঝতে পারতেন, আমি একটু ব্যাকে যাচ্ছি, তো এইখানটায়, ঠিক আছে, এখানে ফাইনাইট ভার্বটাকে দুই ভাগে ভাগ করা যাইতেছে, একটা প্রিন্সিপাল, একটা অক্সিলিয়ারি, ঠিক আছে। তো আমি যাই, সরি এখানে ছিলাম। তো দেখেন আই ডিড মাই বেস্ট একটা থাকলে ওটা প্রিন্সিপাল ভার্ব, বুঝতে পারছি। এরপর আই ডিডেন্ট গিভ মাই বেস্ট বলতেছে না আমি তো আমার সেরাটা দেই নাই, ওই পরীক্ষাটায় আমি আমার সেরাটা দেই নাই, এই লাস্ট কুইজটায় আমি আমার সেরাটা দেই নাই। আমি আমার সেরাটা দিলে আমি তো টপ 1 হইতাম, আমি টপেস্ট হইতাম, রাইট, টপমোস্ট হইতাম। তো এর জন্য হচ্ছে আমরা দিই নাই, আমি সেরাটা দিই নাই, আই ডিডেন্ট। এটা হচ্ছে হেল্প করতেছে কাকে, এটা হবে, সরি এটা হবে হচ্ছে, আমি একটু মুছে নিই, ঠিক আছে। এটা কী হবে, আই ডিডেন্টটা বলতেছে আমি আমার সেরাটা দিই নেই, ঠিক আছে। ডিডেন্টটা গিভকে হেল্প করতেছে, রাইট, গিভকে যে কত টাকা দিছি বা দেই নাই বলতেছি, তো এটা ডিনাই করতেছে। নেগেটিভ সেন্টেন্স বানাইতে যে শব্দগুলো ব্যবহার করা হয় ওগুলোকেও অক্সিলিয়ারি ভার্ব বলে। ডু এর নেগেটিভ ফর্ম হচ্ছে ডিডেন্ট, ডিডের নেগেটিভ ফর্ম হচ্ছে ডিডেন্ট, ঠিক আছে। এখানে গ্রিভটা কী হবে, গ্রিভটা হবে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। গিভটা কি, গিভটা হচ্ছে প্রিন্সিপাল
ভার্ব, ঠিক আছে, মেইন ভার্ব। তারপর নেক্সটে আমরা একটা দেখি হি উইল বি গোয়িং দেয়ার, সে সেখানে যাবে। এখানে মেইন ভার্ব কোনটা আমাকে বলতে হবে, এখানে মেইন ভার্ব কোনটা, ঠিক আছে, এখানে মেইন ভার্ব কোনটা, পরেরটা। এই দুইটা আসলে আশা করি বুঝতে পারছেন। এইখানে মেইন ভার্ব কোনটা কমেন্ট করেন। এখানে মেইন ভার্ব হচ্ছে গোয়িং, ঠিক আছে, গোয়িং যাওয়া, সে সেখানে যাবে। উইল বি হচ্ছে টুগেদার নিয়ে, এটা হচ্ছে বি এর ফিউচার ফর্ম, ঠিক আছে, বি এর ফিউচার ফর্ম উইল বি, সে সেখানে যাবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এর জন্য হচ্ছে উইল বিটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং গোয়িং, উইল বি গোয়িং দেয়ার, সে সেখানে যাবে, ঠিক আছে, সে সেখানে যাবে, ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। এরপর আমি যাই, এরপর আমি নেক্সট যাই। আশা করি প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি নিয়ে কোনো প্রশ্ন নাই, যদি থাকে তাহলে বলবেন। যদি কোনো টেন্সে একটা ভার্ব থাকে তাহলে এটা ডেফিনেটলি মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, যদি একাধিক থাকে তাহলে এটা অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। তারপর নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আসলে প্রিন্সিপাল ভার্বটাকেই আসলে পড়ার চেষ্টা করি। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। আমি একটু ব্যাকে যাই, এখানে দেখেন যে প্রিন্সিপাল ভার্বটাকে আবার কয় ভাগে ভাগ করা যাইতেছে। এখানে বলতেছে প্রিন্সিপাল ভার্বটাকে একটা ট্রানজিটিভ, একটা ইন্ট্রানজিটিভ, ঠিক আছে, একটা ট্রানজিটিভ, একটা ইন্ট্রানজিটিভ, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল ভার্বটাকে ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভে ভাগ করা যাইতেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, পুরোপুরি বুঝেছেন এই পর্যন্ত, ঠিক আছে। এরপর দেখেন এখানে দুইটা ভার্সেস দেওয়া আছে, ঠিক আছে, ভার্সেস। এখানে ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, আর ইন্ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট এবং ভার্ব থাকবে, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব দিয়ে পুরোপুরি অর্থ প্রকাশ করা যায়, ঠিক আছে, পুরোপুরি অর্থ প্রকাশ হয়ে যাবে সাবজেক্ট এবং ভার্ব দ্বারা, কোনো অবজেক্ট লাগবে না। এগুলোকে ভার্বকে বলে ইন্ট্রানজিটিভ, আর যদি অবজেক্ট লাগে তাহলে ওইটা হবে ট্রানজিটিভ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এরপরে নেক্সটে যাই। নেক্সট এক্সাম্পলগুলো দেখলে আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। প্রথমে দেখি এ মাদার লাভস হার চাইল্ড, একজন মা তার সন্তানকে অবশ্যই ভালোবাসে, রাইট, আমাদেরকে ভালোবাসে, আমাদের মা, আমাদের মায়েরা, সবার মা সবাইকে ভালোবাসে, ঠিক আছে। এরপরে যাই, এ মাদার লাভস হার চাইল্ড, কেন লাভস বলতেছে, লাভস দ্বারা কী বোঝাচ্ছে, ভালোবাসে, ঠিক আছে। এখানে ভার্বটা হচ্ছে এটা। এখন এটা হচ্ছে একটা কোন ভার্ব হবে, ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ, অবশ্যই ট্রানজিটিভ। কেন ট্রানজিটিভ, কারণ ভালোবাসে, বলতেছি এ মাদার লাভস, আপনি যদি বলেন এ মাদার লাভস, আপনি এমন যদি বলি, বা শি লাভস, হি লাভস, কাকে ভালোবাসে, মানে এটা কিন্তু আমাদের আকাঙ্ক্ষা, আমাদের যে পরবর্তী শব্দ শোনার আকাঙ্ক্ষা, এটা কিন্তু থেকে যায়, বাট এটা কিন্তু কোনো মিনিং দেয় না। সে ভালোবাসে, কাকে ভালোবাসে, মানে কাকে ভালোবাসে, মানে এটা কিন্তু বলতে হবে। তো এই জন্য লাভটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা অবজেক্ট লাগবে, এই অবজেক্ট না হলে এটা সেন্টেন্সটা কিন্তু কোনো অর্থ দিতে পারতেছে না, ঠিক আছে, বুঝতে পারছি, ইয়েস। এরপরে যাই, শি স্লিপস, সে ঘুমায়, মানে সে ঘুমায়, ঠিক আছে, সে রাতে ঘুমায়, বলতে পারি শি স্লিপস অ্যাট নাইট, ঠিক আছে। এখানে স্লিপটা কিন্তু কোনো নাই, অবজেক্ট নাই, মানে সে ঘুমাইতেছে, মানে কোনো এই বাক্যগুলোতে কিন্তু কোনো অবজেক্ট ছাড়াই অর্থ প্রকাশ করতে, সে ঘুমাচ্ছে, সে কাকে ঘুমাচ্ছে এমন কি কেউ বলে, এটা কিন্তু বলে না, তো কাকে নাই, এর জন্য হচ্ছে সে ঘুমাচ্ছে, তো এটা হচ্ছে, তাহলে এটা কী হবে, এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ হচ্ছে এটা কোনো ছাড়া, কোনো অবজেক্ট ছাড়াই অর্থ প্রকাশ করতে পারতেছে, ঠিক আছে। অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারলে ওটাকে কি বলবো আমি, ওটাকে অবশ্যই বলবো যে ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। শি স্লিপস, এই স্লিপসটা হচ্ছে ইন্ট্রানজিটিভ, ঠিক আছে। এরপর যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, ওয়েন্ট দেয়ার, ঠিক আছে। এখানে ওয়েন্টটা কী হবে, আমি সেখানে গিয়েছিলাম, রাইট, আমি সেখানে গিয়েছিলাম, এটা কি, আমি সেখানে গিয়েছিলাম, আমি কাকে গিয়েছিলাম, এভাবে কিন্তু প্রশ্ন করলে কোনো উত্তর আসে না। তো এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, দেয়ারটাকে অবজেক্ট কোনোভাবেই বলা যাবে না, এটা জাস্ট হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, এটা অ্যাডভার্ব। অবজেক্ট হতে হলে অবশ্যই কেমন হতে হবে, সাবজেক্ট হতে হলে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হতে হবে, অবজেক্ট হতে হলেও নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হতে হবে, ঠিক আছে। সাবজেক্ট অবজেক্ট এই দুটাই নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হতে পারে, ঠিক হতে হবে, মাস্ট। কোনো অ্যাডভার্ব কিন্তু অবজেক্ট হতে পারবে না, ঠিক আছে। এখানে দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, তো দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো এখানে ওয়েনটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, ওয়েনটা হচ্ছে আমাকে কোথায় কি, কার সাথে যাচ্ছি, কী যাচ্ছি, এগুলো ছাড়াই বোঝাই যাচ্ছে যে সেন্টেন্সটা পুরোপুরি হচ্ছে, এর জন্য হচ্ছে ওয়েনটা হচ্ছে কী বলতেছে এটাকে আমি, ইন্ট্রানজিটিভ ভার্ব, রাইট। এরপরে যাই, আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব, ঠিক আছে, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। এখানে মিটটা কী হবে, মিটটা হবে মিট, কাকে মিট করব, ঠিক আছে, মিট কাকে মিট করবো, এটা অবজেক্ট আছে না, তো এটা কী হবে, ট্রানজিটিভ ভার্ব, এটা
ট্রানজিটিভ ভার্ব মিটটা, আর উইল দ্বারা বোঝাচ্ছে এটা উইলটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, বাট এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের মধ্যেই তো থাকে, তাই না? তো ওইটাই প্রিন্সিপাল ভার্ব না, সরি, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আর এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মিট, এবং মিটটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের একটা ক্যাটাগরির মধ্যে পড়ে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ এটার অবজেক্ট আছে। আর মিট মিট তুমি মিট কাকে মিট করো, মানে অবজেক্ট লাগবে, অবজেক্ট ছাড়া কখনোই হবে না, এই সেন্টেন্সটা পুরো হবে না। তাহলে আমি রিক্যাপ করতেছি, রিক্যাপিচুলেট, লেট মি রিক্যাপিচুলেট ইট। আমি খুব ব্রিফলি রিক্যাপ করব, যেটা হচ্ছে যে সেন্টেন্সের যে ভার্বের অবজেক্ট লাগে, অবজেক্ট প্রয়োজন, অবজেক্ট ছাড়া চলতে পারে না, সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। এবং যে ভার্ব ইন্ডিপেন্ডেন্ট, তার কোনো অবজেক্ট লাগে না, ঠিক আছে, তার কোনো অবজেক্ট লাগে না, সে হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। এখানে কিছু ইন্ট্রান্সিটিভ ভার্ব নিচে দেওয়া আছে বোল্ড করে, দেখেন অ্যারাইভটা হতে পারে, ঠিক আছে, অ্যারাইভ, অ্যাপিয়ার, ব্রিথ, ডাই, হ্যাপেন, অকার, এগুলো হচ্ছে জাস্ট কয়েকটা এক্সাম্পল, এগুলো হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, কমন ইন্ট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই, দেখি কী আছে আমাদের সাথে। এরপর দেখি অক্সিলিয়ারি ভার্বটা, ঠিক আছে। অক্সিলিয়ারি ভার্বটা আমরা মোটামুটি জানছিলাম, যেটা হচ্ছে হেল্পিং ভার্ব, বা যেটা হচ্ছে সাহায্য করে আমাদের, ঠিক আছে, যেটা সাহায্য করে সেটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। এরপর আমরা দেখি অক্সিলিয়ারি ভার্বটা আসলে কোনটা, ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, একটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি, ঠিক আছে, মডাল হেল্পিং বা প্রাইমারি অক্সিলিয়ারি, ঠিক আছে। প্রাইমারিটা কোনটা? প্রাইমারি হচ্ছে ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, এই তিনটা হচ্ছে কী বলে এটাকে, কী বলে এটাকে বললাম, প্রাইমারি অক্সিলিয়ারি, ঠিক আছে। ডু ভার্ব কেমন হয় দেখেন, আই ডু লাভ হার, মানে আমি তাকে সত্যিই ভালোবাসি, ডু, ঠিক আছে। বাট আই ডু নট ওয়ান্ট টু গো দেয়ার, বা এভাবে যদি হয় ডু, ডিড, ডান, এভাবে যদি হয় তাহলে ডু, ডোন্ট, এভাবে হয় না। ডু ভার্ব যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, ঠিক আছে। হ্যাভ ভার্বও কিন্তু হয়, যেমন আই হ্যাভ গন দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, রাইট, হ্যাভ। হ্যাজ হইতে পারে শি হ্যাজ ডান ইট, হি হ্যাজ ডান ইট, রহিম হ্যাজ ডান ইট, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখানে হ্যাভের মধ্যে কি আছে, হ্যাভের মধ্যে হ্যাজ হতে পারে, এগুলোকে বলে একসাথে হ্যাজ ভার্ব, ঠিক আছে, হ্যাজ, হ্যাভ, ঠিক আছে। বি ভার্বে কি আছে, বি ভার্বে অনেকগুলো আছে, কি আছে এর মধ্যে, এর পরে এম হয়, তারপরে ইজ হয়, আর হয়, এগুলা কি, তারপরে বি হয়, তারপরে বিন হয়, এগুলা সবই কি, বিং হয়, এগুলো হচ্ছে বি ভার্ব, ঠিক আছে। এরপরে কেউ যদি আপনাদের বি ভার্ব জিজ্ঞাসা করে তাহলে কিন্তু আপনারা বলতে পারবেন এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে এগুলো থাকে, ডু ভার্ব, ডিড ভার্ব, ডোন্ট, হ্যাভের মধ্যে হ্যাভ থাকে, হ্যাজ থাকে, কখন হ্যাভ বসে কখন হ্যাজ বসে, যখন থার্ড পারসন থাকে তখন হচ্ছে হ্যাজ বসে, যখন ফার্স্ট পারসন থাকে তখন হচ্ছে হ্যাভ বসে। এটা পারসন কি, নাম্বার কি, এগুলো আমি পরবর্তীতে লেসনগুলোতে একটা ক্লাস নেব। এইটা শেষ হলে হচ্ছে আমি টেন্সে যাব, পার্টস অফ স্পিচ শেষ হলে টেন্সে যাব, টেন্সের পর হচ্ছে ওইটা যাব, তারপর হচ্ছে সেন্টেন্স টাইপসগুলো পড়ানোর চেষ্টা করব, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো পড়ে ডিগ্রি পড়ায় তারপর হচ্ছে আপনাদেরকে মুভ করে নিয়ে যাব আইএলটিএসের দিকে, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে মনোযোগ দিয়ে এগুলো বুঝতে হবে, এগুলো না বুঝলে পরবর্তীতে আপনাদের পরবর্তী লেসনগুলো ইজি লাগবে, ঠিক আছে। তো আশা করি প্রাইমারি বি ভার্বটা বুঝতে পারছেন, ঠিক আছে। আমি ধরে নিব যে বুঝতে পারছেন, আপনারা অলরেডি বুঝতে পারছেন, আর কেউ না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন, এটা ভুলে যাবেন না, ঠিক আছে। এরপর যাই মডেল অক্সিলিয়ারি। মডেল অক্সিলিয়ারি কোনগুলো, যেমন এই যে দেখেন, স্পেশাল ইউজ, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উড, অট টু মানে নিড টু, এমন বোঝায়, ঠিক আছে। এখানে দেখেন কয়েকটা এক্সাম্পল আছে। মডেল অক্সিলিয়ারি বুঝছি, এগুলোকে মডেল অক্সিলিয়ারি বলে, চেহারা চিনে রাখলেই হবে। আর বি ভার্ব প্রাইমারি অক্সিলিয়ারিকে ওগুলোকে বলে, ঠিক আছে। হি ডাজেন্ট ওয়ার্ক সিরিয়াসলি, সে সিরিয়াসলি কাজ করে না, সে সিরিয়াসলি কাজ করে না, ঠিক আছে। এখানে ডাজেন্টে কী হবে, ডাজেন্টটা হচ্ছে, ডাজেন্টটা কি, নেগেটিভ অর্থ দিচ্ছে, তাই না। অক্সিলিয়ারি ভার্ব কাজই করে, কোনো কিছু টেন্স পরিবর্তন করা, নেগেটিভ করা, এগুলোকে অক্সিলিয়ারি ভার্ব বলে, ঠিক আছে। এখানে ডু থেকে আসছে, ডু, ডাজ, ডিড, ঠিক আছে, ডাজ আসতেছে, ডু ভার্ব থেকে এই ডাজটা আসতেছে, ঠিক আছে। ডাজেন্ট থার্ড পারসন হি, এর জন্য হচ্ছে ডাজেন্ট আসছে, ঠিক আছে। এখানে ডাজ নট হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, এবং মোর স্পেসিফিকলি হচ্ছে ডু ভার্ব থেকে আসছে। এরপর ওয়ার্কটা তো প্রিন্সিপাল ভার্ব, এখানে ওটা না বলি, ঠিক আছে। এরপর শি শুড ওয়ার্ক সিরিয়াসলি, মানে সে যেহেতু কাজ করে না সিরিয়াসলি, তাকে সিরিয়াসলি কাজ করা উচিত। সেক্ষেত্রে এখানে শুডটা কী হবে, মডেল হবে। কেন মডেল হচ্ছে, কারণ হচ্ছে এটা দেখেন, এই যে শুড, শ্যাল শুড, বুঝতে পারছেন।
ইজি। এরপর হি উইল ওয়ার্ক সিরিয়াসলি ফ্রম টুমোরো, কাল থেকে সে সিরিয়াসলি কাজ করা শুরু করবে। এখানে দেখেন উইলটা আছে না, উইলটা কি, উইলটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি। আশা করি প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব প্রথমত হেল্প করে, আর হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব এগুলো, মডেল অক্সিলিয়ারি ভার্ব এগুলো, এবং এক্সাম্পল সহকারে দেখাই দিলাম যে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো, মডেল অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো, ডু ভার্ব কোনগুলো, হ্যাভ ভার্ব কোনগুলো, বি ভার্ব কোনগুলো। আশা করি এটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। এরপরে নেক্সটে চলে যাই। নেক্সটে চলে যাচ্ছে যে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস। অনেকে বলবে যে রেগুলার ইরেগুলার না বলে বলবে স্ট্রং এবং উইক ভার্ব। এটাকে বলবে রেগুলার ভার্বকে বলবে উইক ভার্ব, দুর্বল, ঠিক আছে, উইক, রেগুলার, ঠিক আছে। আর ইরেগুলারকে বলবে স্ট্রং ভার্ব, স্ট্রং, ঠিক আছে, স্ট্রং ভার্ব, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন, উইক ভার্ব, স্ট্রং ভার্ব এটা বলে, বাট এটা বললেও সমস্যা নাই। এখন দেখি রেগুলার ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কোনগুলো? রেগুলার ভার্ব হচ্ছে যে ভার্বগুলো হচ্ছে মনে করেন যে সিমিলার থাকে, কেমন হচ্ছে মানে বিভিন্ন ফর্মে, যেমন V1 আছে, এখানে দেখেন আমি দিছি V1, V1টা হচ্ছে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম কোনগুলোকে বলে, যেমন ইট, ইট, আই ইট রাইস, আই ইট বার্গার, ঠিক আছে, ইটটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এইট হচ্ছে V2, এইট, আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, ঠিক আছে, এইট রাইস, এটাকে বলে V2। আর V3 বলে পাস্ট পার্টিসিপল, যেমন আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, এগুলো V1 V2 আমি সংক্ষেপে লিখেছি, বাট এটা পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে বেস ফর্ম প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। অনেক নামে বলে, বাট V1 V2 V3 দিয়েও আপনি মনে রাখতে পারেন, ঠিক আছে। এরপর দেখেন এখানে অ্যাবাইডে আছে, অ্যাবাইড, ঠিক আছে, অ্যাবাইড মানে মেনে চলা, অ্যাবাইড, অ্যাবোর্ড, অ্যাবোর্ড, ঠিক আছে, এই দুইটা সিমিলার। তো এটাকে আমরা কোন ভার্ব বলবো? এটা অবশ্যই রেগুলার ভার্ব। কেন? কারণ দুইটা দেখেন তিনটা একই রকম, তিনটা ফর্মই মোটামুটি সেম। এটা হচ্ছে রেগুলার ভার্ব বা উইক ভার্ব, রেগুলার ভার্ব বা উইক ভার্ব। সিমিলার থাকলে তিনটা রেগুলার বা উইক ভার্ব, ঠিক আছে। এরপর দেখি গো, ওয়েন্ট, গন, এখানে কিন্তু সিমিলার নাই, সিমিলার আছে গো, আবার ওইটা টোটালি গোই নাই, ওয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপর আবার ওয়েন্ট নাই, গন হয়ে গেছে, এর জন্য হচ্ছে এটা ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব, ঠিক আছে, ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। আশা করি বুঝতে পারছেন। এরপর নেক্সটে চলে যাই। নেক্সটে কি আছে? হেল্পড, জাস্ট ইডি যুক্ত করে হয়ে গেছে, ঠিক না, এগুলো কী হবে? রেগুলার ভার্ব বা উইক ভার্ব, ঠিক আছে। এরপর ড্রিম, জাস্ট সাথে টি যুক্ত করে পরের দুইটা হয়ে গেছে, তো এটা হচ্ছে উইক ভার্ব বা রেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব কোনগুলো? ইরেগুলার ভার্বের এক্সাম্পল এখানে এইটা, ঠিক আছে। এরকম হাজার হাজার আছে, আমি বললাম ইট, এইট, ইটেন বা অন্যান্য ভার্ব হইতে পারে, ওগুলো আপনারা মুখস্থ করতে হবে। কোনো একটা গ্রামার বইয়ে যায়, আপনাদের যদি অলরেডি জানা আছে আমি জানি, বাট না থাকলে যে কোনো গ্রামার বই, সব গ্রামার বইতেই আছে। ভাইয়া বলবেন না কোন গ্রামার বই ফলো করবো, যে কোনো গ্রামার বই আপনারা পড়বেন, ওখানে কনজুগেশন অফ ভার্ব যেটাকে বলে, কনজুগেশন অফ ভার্ব, ওইটা পড়ে নেবেন, ঠিক আছে। নেক্সটে যাই। নেক্সট হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওরে বাবা, এটা বাকি, তাই না? আবার ভার্ব শেষ হয় না কেন? অনেকের মনে হইতে পারে আর শেষই তো হয় না, আজকের ক্লাস তো অনেক লেন্দি হয়ে যেতে পারে, ওরে বাবা বলে ফেলতে পারে। আচ্ছা দেখি তাহলে আমরা একটু ব্যাকে যাব না, আপনারা হয়তো জানেন। আচ্ছা যাই, একটু ব্যাকে যাই, ঠিক আছে, দেখা নিয়ে আসে। আপনারা দেখেন এখানে নন ফাইনাইট ভার্বটা ছিল, এটা হচ্ছে নন ফাইনাইটের মধ্যে জিরান ছিল, পার্টিসিপল ছিল, নন ফাইনাইট ছিল, ঠিক আছে। এখন আমরা নন ফাইনাইট ভার্বগুলো শিখবো, এখানে সব ভার্বগুলো আমরা শিখছি, ঠিক আছে। নেক্সটে যাই, নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। নন ফাইনাইট ভার্বটা খুবই ইজি এবং খুব ছোটো করে আমি বলার চেষ্টা করবো, ঠিক আছে। ব্রিফলি আপনারা মনোযোগ দিয়ে শুনুন, আপনারা এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে কুইজে, ঠিক আছে। এরপর দেখি জিরান্ড, নন ফাইনাইট, ইনফিনিট, জিরান্ড, ইনফিনিট অ্যান্ড হচ্ছে পার্টিসিপল, এই তিন প্রকারের হয় নন ফাইনাইট ভার্ব। এই তিন প্রকারটা নন ফাইনাইট ভার্ব, মুখস্থ করে ফেলেন, ঠিক আছে। মুখস্থ বলতে জাস্ট মনে থাকবে এমনিতেই, মুখস্থ করা কোনো কিছু ভালো জিনিস না, আমি কখনো মুখস্থ করতে রেকমেন্ড করি না, বুঝে বুঝে পড়া যেটাকে বলে। 2 + V1 এখানে পড়ছি না, বেস ফর্ম যেটাকে বলছিলাম, আমি বলার চেষ্টা করছিলাম বেস ফর্ম। 2 + বেস ফর্ম থাকলে ওটাকে ইনফিনিট বলতেছে, ওটা সব সময় ইনফিনিট, ঠিক আছে। নন ফাইনাইট ভার্ব বুঝে থাকলে, নন ফাইনাইট ভার্ব যেটা হচ্ছে কোনো টেন্সের সাথে পরিবর্তিত হয় না, ওগুলোকে নন ফাইনাইট ভার্ব বলে। আর নন ফাইনাইট ভার্বের মধ্যে তিনটা ভার্ব আছে, এর মধ্যে হচ্ছে যেটা হচ্ছে 2 থাকবে V1 এর আগে, সেটাকে ইনফিনিট বলে। যেমন কি ইজি এক্সাম্পলি গ্রেশিয়া বলতেছেন আই ওয়েন্ট দেয়ার টু মিট ইউ, ঠিক আছে, আমি সেখানে তোমার সাথে মিলতে গেছিলাম। এখানে 2, এই যে 2টা পাইছেন, এই যে 2, লেট মি শো ইউ ক্লিয়ারলি, দেখেন এখানে হচ্ছে 2, এখানে 2, ঠিক আছে, 2টা মিলে গেছে। এরপর V1 হবে বা বেস ফর্ম হবে মিটের পাস্ট কী হয়? মেট, ঠিক আছে, মেট একটা হয়, তো হচ্ছে এখানে V1 যেহেতু আছে, তো এটা কি? এটা অবশ্যই ইনফিনিট। এটা কি? এটা ইনফিনিট,
এটা নন ফাইনাইট ভার্বের ইনফিনিট ক্যাটাগরি। এরপরে জিরান্ড, ঠিক আছে। জিরান্ড কোনগুলো? জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ভার্ব কোনগুলো? ভার্ব হচ্ছে ধরেন V1, ঠিক আছে। ভার্ব ওয়াক একটা ভার্ব, এখানে দেখেন এক্সাম্পল হিসেবে আছে ওয়াক, ওয়াকের সাথে আইএনজি আছে না, আইএনজি। তারপরে কি বলতেছি? ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ওয়াকিং একটা ভালো এক্সারসাইজ। এখানে ওয়াকিংটা প্রথমে দেখেন আইএনজি আছে এবং এটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, এর জন্য এটাকে আমি বলতেছি কি, ওয়াকিংটাকে আমি জিরান্ড বলতেছি, ঠিক আছে। ওয়াকিংটা কি হতেছে? ওয়াকিংটা জিরান্ড, নাউন হিসেবে ব্যবহৃত হলে সেটা হচ্ছে জিরান্ড। তো ওয়াকিংটা এখানে জিরান্ড, ঠিক আছে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হইতেছে। আমি এর আগে বলছিলাম যে সাবজেক্ট হইতে হলে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হতে হবে, ঠিক আছে। এখানে ওয়াকিংটা হচ্ছে জিরান্ড, আশা করি বুঝতে পারছেন। এরপর ভার্বের সাথে আইএনজি, সিমিলার আইএনজি থাকলে এখানে ওয়াকিং আছেন দেখেন। কিন্তু এটা যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ কোথায় বসে? অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ প্লাস তারপরে হচ্ছে নাউন, আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার। এটা এই লেসনটা আপনারা পার্টস অফ স্পিচ খুব মনোযোগ দিয়ে পড়ছেন, এটা জানেন, ঠিক আছে। এরপরে দেখেন কি আসতেছে এখানে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা এটা বুঝেন। এটা নাউন, ঠিক আছে, ডেফিনেটলি স্ট্যাচু, মূর্তি বা হচ্ছে ভাস্কর্য, সেটা হচ্ছে নাউন। এবং হচ্ছে ওয়াকিং মানে ধরেন একজনে হচ্ছে স্বপ্নে দেখেছে, সেটা হচ্ছে একটা, বা হচ্ছে বলতেছে আই স ওয়াকিং স্ট্যাচু, হ্যালোসিনেশন হয়েছে, ওয়াকিং স্ট্যাচু দেখছে। তো এখানে আচ্ছা ওইটা সেন্টেন্সটা কী দেখাচ্ছে ওটা বাদ দেই, মানে আমরা ভার্বে চলে আসি। কেন ওয়াকিংটা যেটা আছে সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, সেটা হচ্ছে ওয়াকিং স্ট্যাচু, ঠিক আছে। ওয়াকিং স্ট্যাচু, ওয়াকিংটা হচ্ছে এখানে ভার্ব প্লাস আইএনজি বাট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। এর জন্য এটাকে বলতেছি আমি পার্টিসিপল, ঠিক আছে। পার্টিসিপল। তাহলে রিক্যাপ করলে নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বগুলা টেন্সের সাথে সাথে মুডের সাথে সাথে পরিবর্তিত হয় না, এবং ইনফিনিট হচ্ছে যেটা 2+ বেস ফর্ম হয় সেটা ইনফিনিট। এর ভার্বের সাথে আইএনজি হলে জিরান্ড, যেটা নাউন হিসেবে কাজ করবে, এবং ভার্বের সাথে আইএনজি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছেন। এরপর নেক্সটে যাই। নেক্সটে আছে খুব মজাদার ভার্ব, এটা হচ্ছে মোস্টলি হচ্ছে অনেকে ইগনোর করে যে শিখবো না। আচ্ছা এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা ফেমাস স্পিচ থেকে একটা লাইন নেওয়া, সেটা হচ্ছে শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার, রাইট। আমি শিওর যে আপনারা এই সেন্টেন্সটা শুনেছেন, অবশ্যই শুনেছেন, রাইট। যারা সোশ্যাল মিডিয়া ইউজার আছেন, আপনারা সবাই সোশ্যাল মিডিয়া ইউজার, আমি আপনাদের পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার, সে আমাদের অনেক উঁচুতে নিয়ে গেছে, ঠিক আছে, আমাদেরকে অনেক উঁচুতে নিয়ে গেছে, উন্নয়নের কথা বলতে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে যেটা ভার্বটা আছে সেটা দেখেন, আমি যদি এই পর্যন্ত দেই, এখানে দেখেন সাবজেক্ট, ভার্ব আছে, হ্যাজ আছে, অক্সিলারি ভার্ব মেড আছে, তারপর আস আছে অবজেক্ট। বাট হচ্ছে এখন শি হ্যাজ মেড আস মানে সে আমাদের কী বানাইছে, মানে এটা হচ্ছে পুরোপুরি অর্থ কিন্তু দেয় না, এর জন্য হচ্ছে স্ট্যান্ড টলার তার লাগবে। এখানে স্ট্যান্ডটা কিন্তু ভার্ব, স্ট্যান্ডটা হচ্ছে ইনফিনিট। এখানে আপনি বলতে পারেন যে এটা ইনফিনিট কীভাবে, এটা ইনফিনিট এই কারণে যে এটা স্ট্যান্ড, শি হ্যাজ মেড আস টু স্ট্যান্ড টলার, এইগুলাকে বলে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। বেয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ। আমরা এর আগের স্লাইডে যদি যাই, এখানে কি দেখছিলাম, এখানে প্রথমে অবশ্যই টু হবে এবং বেস ফর্ম হবে, তাই না। এখানে কিন্তু টু নাই, বাট হচ্ছে এখানে টুটা হিডেন আছে, ঠিক আছে। এই জন্য এগুলোকে বলে বেয়ার ইনফিনিটিভ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এরকম সেন্টেন্সে যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলে অর্থ প্রকাশ করতে পারে না, সেগুলোকে বলে ফ্যাক্টিটিভ ভার্ব, ঠিক আছে। এটাকে কি বলে? এটাকে বলে ফ্যাক্টিটিভ ভার্ব। এরপরটা আমি যাই, উই মেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান বানাইছি, আমাদের ভোটই তো হয়েছে, তাই না। তাহলে উই মেড হিমেও কোনো অর্থ দেয় না, কিন্তু চেয়ারম্যান লাগে, তো চেয়ারম্যান লাগে, এর জন্য হচ্ছে চেয়ারম্যানটা এরকমের যত সেন্টেন্স আছে সেগুলোকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। এটা জেনে রাখা ভালো, বাট না জানলে অসুবিধা নাই আইএলটিএস জন্য, ঠিক আছে। যত জানবেন তত ভালো, বাট এটা আমি জাস্ট ব্রিফলি বলার চেষ্টা করলাম 10-20 সেকেন্ডে, ঠিক আছে। ফ্যাক্টিটিভ ভার্ব। এরপর আরেকটা খুব মজার ভার্ব আছে, সেটা হচ্ছে কগনেট ভার্ব বলে, যেখানে হচ্ছে ভার্ব এবং অবজেক্টটা সিমিলার, ঠিক আছে। কেমন হতে পারে? হি ড্রিমড, সে স্বপ্ন দেখেছিল একটা সুন্দর স্বপ্ন, ঠিক আছে। কি? হি ড্রিমড আ নাইস ড্রিম, ঠিক আছে। ড্রিম এই দুটা সিমিলার না, এর জন্য এটাকে বলতেছে আমি কগনেট ভার্ব। তারপর ম্যারি কুরি লিভড আ গুড লাইফ। ম্যারি কুরি একটা ফেমাস ফিমেল সায়েন্টিস্ট, আই উড সে উনি মনে হয় ফিজিসিস্ট ছিল, রেডিয়াম আবিষ্কার করেছিল, আই এম নট শিওর। আর হচ্ছে গুড লিভ লাইফ, ঠিক আছে। এখানে হচ্ছে এটাও কগনেট ভার্ব। এরপর হি র্যান আ রেস, ঠিক আছে। আপনাদের মধ্যে অনেকের রেস দৌড়াতে পারেন, ঠিক আছে, দৌড় প্রতিযোগিতা ম্যারাথন, সো সেক্ষেত্রে র্যান রেস, ঠিক, আই র্যান এ রেস, ঠিক আছে। সেক্ষেত্রে এটা কী হবে? এটা কগনেট ভার্ব হবে। নেক্সটে যাই। আচ্ছা
কনগ্রাচুলেশনস, আপনি ভার্ব শিখে ফেলেছেন। এখন আমি যাবো হচ্ছে অ্যাডভার্বে, ঠিক আছে? অ্যাডভার্বটা খুবই ভালোভাবে পড়ার চেষ্টা করবো, খুব ব্রিফ লেসন। ভার্ব শুকে অনেক কিছু শিখেছেন, আশা করি আপনারা নোট নেন। এগুলো নোট না নিলে মনে থাকবে না, একটু মনে রাখার চেষ্টা করুন যাতে পরবর্তী লেসনগুলো খুব ভালোভাবে বুঝতে পারি, ঠিক আছে? এখানে কি বলতেছে, ওয়ার্ডস, কোন শব্দগুলো যেগুলো মডিফাই করে, কি মডিফাই করে, একটা অ্যাডভার্ব করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তো সিম্পলি আমি যদি বলি যে অ্যাডভার্ব আসলে কী করে, অ্যাডভার্ব মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করে, কাকে মডিফাই করে? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, বা আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে। কীভাবে মডিফাই করে চলো এক্সাম্পলে দেখি, ঠিক আছে? ওকে, প্রথমে যাই। হি ইজ রানিং ভেরি ফাস্ট, সরি এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, এখানে যে এর জায়গায় আর হবে, ঠিক আছে? আপনারা জানেন রানিংটা হবে হি ইজ রানিং ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়াচ্ছে, ঠিক আছে? এখানে ভেরি ফাস্ট, এখানে ফাস্টটা কী হবে? ফাস্টটা র্যান ফাস্ট, ঠিক আছে? এখানে অ্যাডভার্ব হবে, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, ফাস্টটা একটা অ্যাডভার্ব। হি ইজ রানিং ফাস্ট মানে কেমনভাবে দৌড়াচ্ছে, রানটাকে মডিফাই করতেছে, এই জন্য ফাস্টটা হচ্ছে অ্যাডভার্ব। এবং এখানে দেখেন ভ্যারি আছে, কেমন? খুব জোরে, ঠিক আছে? খুব জোরে, খুব দ্রুত। তো এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে আমি যদি দেখি প্রথমে অ্যাডভার্ব হচ্ছে এইটা ফাস্ট, এই ফাস্টটা মডিফাই করতেছে একটা ভার্বকে, এই যে আপনারা দেখেন এখানে যে কথাটা বলা হচ্ছিলো ভার্বকে, এবং ভেরি আরেকটা অ্যাডভার্ব, এই ভ্যারিটা হচ্ছে ফাস্টকে মডিফাই করতেছে, ঠিক আছে? ভেরি ফাস্ট, কেমন ফাস্ট? ভেরি ফাস্ট, খুবই দ্রুত, ঠিক আছে? এর জন্য হচ্ছে ভেরিটা হচ্ছে তাহলে আমরা কি দেখলাম যে একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করতে পারে, বা একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, ঠিক আছে? পরের এক্সাম্পলটাই যাই। শি ইজ এ ভেরি ট্যালেন্টেড ওম্যান, এখানে ট্যালেন্টেড ওম্যান একটা খুব মেধাবী নারী, বিদুষী বলে হয়তো, বুদ্ধিমানের ফিমেল ভার্সন বিদুষী হতে পারে, আই এম নট শিওর, ঠিক আছে? বাংলায় এভাবে বলে। তো ট্যালেন্টেড ওম্যান, ঠিক আছে? সে ভেরি ট্যালেন্টেড, এখানে ট্যালেন্টেডটা অবশ্যই অ্যাডজেক্টিভ, কেমন? ট্যালেন্টেড, ঠিক আছে? এই ওম্যানের দোষ গুণ কোয়ালিটিস বোঝাচ্ছে, ঠিক আছে? এখানে ভেরিটা কী হবে? অ্যাডভার্ব, কারণ হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ঠিক আছে? আর অ্যাডভার্ব এই তিনটা জিনিসকে মডিফাই করে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এরপর নেক্সট লেসনে যাই। শি স্পিক্স ভেরি ফ্লুয়েন্টলি, সে কেমন বলে? খুব ফ্লুয়েন্টলি, সাবলীল ভাষায় কথা বলে, মানে ইংরেজি বলতে পারে। শি স্পিক্স ফ্লুয়েন্টলি, শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি হতে পারে, স্পিক্স ইংলিশ, স্পিক্স বাংলা ফ্লুয়েন্টলি, যে কোনো কিছু অনর্গল বলতে পারলে সেটাকে বলে ফ্লুয়েন্টলি। তো এখানে ফ্লুয়েন্টলি কি মডিফাই করতেছে? এখানে স্পিক্সটাকে মডিফাই করতেছে, ঠিক আছে? এখানে একটা ভার্বকে মডিফাই করতেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো অ্যাডভার্ব হচ্ছে এই তিনটা জিনিসকে মডিফাই করে, এবং এক্সাম্পল সহকারে আমরা দেখলাম, ঠিক আছে? নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এরপর আছে টাইপস অফ অ্যাডভার্ব টাইপসটা কেমন হয়? অ্যাডভার্বসের টাইপস এখানে 5 প্রকারের দেওয়া আছে, মোটামুটি 5 প্রকারের হয়। যেমন অ্যাডভার্ব অফ প্লেস, যেমন হচ্ছে আই উইল গো দে হিয়ার, কাম হিয়ার, এখানে আসো, ঠিক আছে? বলে না? তো হিয়ারটা কি? অ্যাডভার্ব অফ প্লেস অবস্থান, ঠিক আছে? কোথায় আসবো? এখানে আসো, কাম হিয়ার, গো দেয়ার, ঠিক আছে? অ্যানিহোয়ার, কাম অ্যানিহোয়ার, সিট অ্যানিহোয়ার ইন দ্য রুম, রুমের কোনো জায়গায় বসে যাও, ঠিক আছে? সিট অ্যানিহোয়ার ইন দ্য রুম, সেক্ষেত্রে অ্যানিহোয়ার হচ্ছে প্লেস, কোথায়, এগুলো প্লেস বোঝাচ্ছে, ঠিক আছে? এরপর আছে অ্যাডভার্ব অফ টাইম বোঝায় কখন। ডু ইট নাও, এখন এটা করো, ঠিক আছে? ডু ইট নাও বলি না আমরা, ডু ইট নাও এখন করো। তো অ্যাডভার্ব অফ টাইম। তারপরে বলতেছি ডু সিট দেয়ার নাও অ্যান্ড দেন ইউ ডু দ্যাট, মানে তারপরে এটা করো, দেন বোঝাই না আমরা, দেন হচ্ছে তখন, ঠিক আছে? তাহলে এটাও হচ্ছে টাইম। তারপর টুডে এটা খুবই কমপ্লেক্স, এটা হচ্ছে আই উইল টিচ ইউ টুডে, ঠিক আছে? আই উইল টিউটর ইউ টুডে, এখানে টুডে শেষে আছে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এরপর অ্যাডভার্ব অফ ম্যানার বলতে বোঝায় কেমন আসলে? বোল্ডলি, শি ডিড ইট বোল্ডলি, বা শি পার্টিসিপেটেড ইন দ্য কোটা রিফর্ম মুভমেন্ট বোল্ডলি, খুব সাহসীভাবে, হিরোইকলি, ঠিক আছে? সেক্ষেত্রে বোল্ডলিটা ম্যানার। এসব যেটা কোয়ালিটি বোঝায় সেগুলো হচ্ছে ম্যানার। এগুলো মেনলি হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে আসে, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে এগুলো তৈরি হয়, ঠিক আছে? এগুলোকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। আশা করি বুঝতে পারছেন। এরপরে নেক্সটে চলে যায় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে হাউ অফেন, কত করা হয়। যেমন আমি আই আপলোড দিস ভিডিও দ্য আদার ডে, মানে একদিন পর, ঠিক আছে? একদিন পর ভিডিও আপলোড দিই, একদিন পর আপনাদেরকে ক্লাস নেই, ঠিক আছে? এটা হচ্ছে হাউ অফেন, ঠিক আছে? কত অফেন। তো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আফটার বোঝায় অলওয়েজ, ঠিক আছে? শি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সবসময় সত্য বলে। কী হবে এখানে? অলওয়েজটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, অলওয়েজ কতক্ষণ, লেটার, পরে করবো, হচ্ছে অফেন, মাঝে মাঝে করে, ঠিক আছে? তারপর অ্যাডভার্ব অফ পারপস কোনগুলো? বিকজ বোঝায় না?
I love you because that blah blah blah. I love this ice cream because of that. As he is poor, he lives poor life, এভাবে বলি না তো এগুলো অ্যাজ সিন্স বিকজ ফর থাকলে এগুলোকে বলে হচ্ছে আমরা ফর কিন্তু কিছু ক্ষেত্রে প্রিপোজিশন হতে পারে বাট এটা হচ্ছে ফর হচ্ছে বিকজের মতো ব্যবহৃত হয় কারণ বোঝাতে সেক্ষেত্রে হচ্ছে অ্যাডভার্ব অফ পারপাস বোঝায়। আশা করি এই 5 প্রকারের অ্যাডভার্ব নিয়ে আর কোনো প্রশ্ন নাই, থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্টস করে দেবেন, ঠিক আছে। এরপরে যে অর্ডার অফ অ্যাডভার্ব, আমরা কিন্তু অর্ডার অফ অ্যাডজেক্টিভ শিখেছিলাম রাইট, তো অর্ডার অফ অ্যাডজেক্টিভের মতো অর্ডার অফ অ্যাডভার্বও আছে। এখানে দেখি আপনাদেরকে আমি প্রিভিয়াসলি কয়েকটা বলার চেষ্টা করলাম। তো এখানে দেখেন কীভাবে হবে, এখানে অ্যাডভার্ব অফ ম্যানার হয় প্রথমে এম, একটা ছোট্ট একটা শব্দ দেওয়া আছে না, এখানে এম এ হচ্ছে ম্যানার, প্রিতে হচ্ছে প্লেস, এফ এ হচ্ছে ফ্রিকোয়েন্সি, টিতে হচ্ছে টাইম, পিতে হচ্ছে পারপাস, ঠিক আছে। এখানে যদি আপনাদের নিয়ে আসি আমি, দেখেন এই অ্যাডভার্ব অফ ম্যানার ফ্রিকোয়েন্সি এগুলাই এখানে কীভাবে ব্যবহার হবে একটা সেন্টেন্সে ওটা দেওয়া আছে, ঠিক আছে। এমপি এফটিপি, এমপি এফটিপি, এফটিপি শব্দটা তো আপনার সাথে পরিচিত, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো এমপি মেম্বার অফ পার্লামেন্ট, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, এভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে। বিভিন্ন কৌশলে মনে রাখতে পারেন বা এমনিতে মনে থাকবে আপনার, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পলি গ্রেশিয়া দেখি, একটা এক্সাম্পল দেখি কী হবে। মাই মাদার রিডস দ্য হোলি কোরআন, আমার মা হোলি কোরআন পড়ে সুইটলি, সুইটলি মানে খুবই মধুরভাবে পড়ে, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে। সুইটলিটা আগে হলো কেন, কারণ হচ্ছে এখানে এম আছে, ঠিক আছে, এমটা ম্যানারটা আগে হবে। তারপর ইন হার রুম, কোথায়, তার রুমে, ঠিক আছে। পি প্লেস, ঠিক আছে, এই যে সেকেন্ড প্লেসটা পিটা, ঠিক আছে। এরপর অ্যাট 5 AM, প্রতিদিন 5টা, সকাল 5টায়, ঠিক আছে। টি শেষে টিটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন, এখন হচ্ছে এই অ্যাডভার্বের যে অর্ডারটা নেক্সট স্লাইডে চলে যায়। এখন হচ্ছে পজিশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের পজিশন কোথায় হতে পারে, দেখুন শুরুতে পজিশন মানে অবস্থান কোথায় হতে পারে, শুরুতে হতে পারে রিসেন্টলি আই হ্যাভ মেট ইউ, আমি আপনাদের সকলকে আমি কিন্তু রিসেন্টলি মিট করছি রাইট, আপনাদের কিন্তু আগে চিনতাম না, আমি আপনারা যে এক্সিস্ট করেন পৃথিবীতে আমি জানতাম না, তো আপনারা শিখছেন এর জন্য কুইজ দিচ্ছেন, আপনাদেরকে আমি চিনি, অনেকের নামও মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। তো রিসেন্টলি আই হ্যাভ মেট ইউ, আমি আপনাদেরকে রিসেন্টলি চিনেছি, এটা কী হচ্ছে, শুরুতে হচ্ছে, ঠিক আছে। রিসেন্টলি অ্যাডভার্ব এটা শুরুতে হচ্ছে, আবার কি শি ইজ অলওয়েজ হ্যাপি, এখানে কি মাঝখানে হচ্ছে, ঠিক আছে। আবার মিতা রিডস হার লেসন অ্যাটেন্টিভলি, ঠিক আছে, এটা শেষে হচ্ছে। তো অ্যাডজেক্টিভের পজিশন যে কোনো জায়গায় হতে পারে, রিসেন্টলি শুরুতে, মাঝখানে, শেষে, সবখানেই অ্যাডভার্বের পজিশন হতে পারে। তো শেষ, এখানে আমাদের লেসনটা আজকে শেষ হচ্ছে। আজকে লেসনটা একটু বেশি হয়েছে বাট আজকে লেসনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজকে লেসনটা আপনারা যদি ভালো করে শিখে থাকেন তাহলে হচ্ছে আপনাদের আইএলটিএসে আপনাদের ডিজায়ার্ড স্কোরটা পেতে অবশ্যই হেল্প করবে। ভার্ব জানাই লাগবে, ভার্ব ছাড়া কোনোভাবেই আপনি আইএলটিএসে ভালো স্কোর পড়তে পারবেন না। তো আই উড লাইক টু থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস ক্লাস। এখন কি করবেন আপনি, এখন আপনাদেরকে চলে যেতে হবে আমাদের যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল, যেখানে আপনারা জয়েন করবেন, যেখানে আপনাদের কুইজের লিঙ্ক দেওয়া হবে। কুইজ দেন, কুইজ টপ পারফর্মার হন। আমরা কিন্তু টপ পারফর্মারদেরকে সেলিব্রেট করার চেষ্টা করি। টপ পারফর্মার যারা হচ্ছে আসলেই হার্ড ওয়ার্কার, ঠিক আছে, হার্ড ওয়ার্কারদের নাম আমরা আপনাদেরকে কিছু হার্ড ওয়ার্কার বা ট্যালেন্টেড মানুষের নাম দেখাবো যারা হচ্ছে আমাদের লাস্ট কুইজে বেটার পারফর্ম করেছে, ঠিক আছে। আর যারা হচ্ছে আমাকে ইউটিউব থেকে পেয়েছেন তারা হচ্ছে ডিসক্রিপশন বক্সে আপনারা এর লিঙ্ক পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, জয়েন করেন, কুইজ দেন, ঠিক আছে। এরপর হচ্ছে টপ পারফর্মার, লাস্ট ক্লাসে আমাদের টপ পারফর্মার এর মধ্যে হচ্ছে এরা খুবই ভালো পারফর্ম করতেছে। এর মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে ফ্রিকুয়েন্টলি বারবার হচ্ছে টপ স্কোর করতেছে, ঠিক আছে। এরা কিন্তু খুবই ভালো করতেছে, এরা কিন্তু ইনশাআল্লাহ তাদের কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করতে পারবে, ঠিক আছে। আপনিও কুইজ দেন, সিরিয়াসলি ক্লাস করেন, ইনশাল্লাহ আপনারও ভালো একটা ফলাফল আসবে। এই বলে আমি শেষ করছি আজকের লেসনটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনারা শুনেন, আপনাদের জীবনে যদি এই ভিডিওটা কোনো ভ্যালু অ্যাড করে থাকে, কোনো কিছু শিখে থাকেন, তাহলে একটা লাইক দিবেন, যেটা হচ্ছে আমাকে অনুপ্রাণিত করবে আপনাদেরকে আরও বেশি শেখাতে, ঠিক আছে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী লেসনে। আসসালামু আলাইকুম সবাইকে।